হাতে এক সপ্তাহ ছুটি বা সামনে পুজোর কিংবা ডিসেম্বরের ছুটি, কোনো পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না দার্জিলিং যাবেন নাকি সিকিম। যেহেতু হাতে একটু বড় ছুটি, তাই এবার চলুন না ঘুরে আসা যাক উত্তরাখণ্ডের অন্যতম সুন্দর পাহাড়ি শহর নৈনিতাল থেকে। আর সেই কারণেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5 রাত 6 দিনের নৈনিতাল ভ্রমণ গাইড। হ্যাঁ, নৈনিতাল, কুমায়ুন হিমালয়ের সেই মনমুগ্ধকর লেক সিটি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া, গাড়ির ব্যবস্থা, কোথায় কোথায় ঘুরবেন, আর সবশেষে পুরো ট্যুরের মোট কত খরচ হবে, সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আর এখানেই শেষ নয়, এই সফরে শুধু নৈনিতাল নয়, থাকছে রানীক্ষেত, থাকছে কৌশানী, থাকছে আলমোড়া, আর সবশেষে আপনাদের নিয়ে যাব মুন্সিয়ারি, যাকে হিমালয়ের 45 শৃঙ্গের প্রবেশদ্বার বললেও ভুল হবে না। চলুন তবে শুরু করি। আমি স্বর্ণদীপ, বাউন্ডুলে ঘুরির নৈনিতাল ভ্রমণ গাইডে আপনাদের স্বাগত। প্রথমেই আসি আপনারা নৈনিতাল কিভাবে পৌঁছবেন সে প্রসঙ্গে। কলকাতা থেকে নৈনিতাল পৌঁছানোর মূলত দুটি উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ট্রেন জার্নি। হাওড়া থেকে দুটি ট্রেনে আপনারা নৈনিতালের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। প্রথমটি 13019 বাগ এক্সপ্রেস এবং অন্যটি 12353 হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তবে একটি বিষয় মনে রাখবেন, বাগ এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করলেও হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে শুধুমাত্র শুক্রবার দিনই চলাচল করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নৈনিতাল যাওয়ার জন্য আপনাদের লালকুয়া জংশন অথবা কাঠগোদাম রেলওয়ে স্টেশনে নামতে হবে, কারণ নৈনিতালের নিজস্ব কোনো রেলওয়ে স্টেশন নেই। আপনারা যদি রাত 9:40 বাগ এক্সপ্রেসে যাত্রা শুরু করেন, তাহলে প্রায় 1510 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী তৃতীয় দিন সকাল 9টার দিকে কাঠগোদাম পৌঁছে যাবে। বাগ এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 665 টাকা, থার্ড এসিতে 175 টাকা এবং সেকেন্ড এসিতে 2455 টাকা। অন্যদিকে সকাল 8:15 হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেসে যাত্রা করলে প্রায় 1300 কিলোমিটার পথ পেরিয়ে পরদিন সকাল 6:55 নাগাদ আপনারা পৌঁছে যাবেন লালকুয়া জংশনে। এই ট্রেনে বর্তমানে স্লিপার ক্লাসের ভাড়া মোটামুটি 635 টাকা, 3E-তে 1510 টাকা, থার্ড এসিতে 1615 টাকা এবং সেকেন্ড এসিতে 2280 টাকা। তবে আপনারা যদি সরাসরি লালকুয়া বা কাঠগোদামের ট্রেনের টিকিট না পান, তাহলে দিল্লি হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো বিকল্প। হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার জন্য রয়েছে 12301 রাজধানী এক্সপ্রেস, 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, 12303 পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেন। এছাড়াও 12313 শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও সরাসরি নিউ দিল্লি পর্যন্ত চলাচল করে। এর পাশাপাশি শিয়ালদহ থেকে 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, হাওড়া থেকে 12323 হাওড়া বার্মেশ সুপারফাস্ট এক্সপ্রেস এবং 13051 নেতাজি এক্সপ্রেসে করেও কিন্তু আপনারা দিল্লি পৌঁছে যেতে পারবেন। এরপর দিল্লি থেকে লালকুয়া বা কাঠগোদামের উদ্দেশ্যে মূলত 3টি ট্রেন রয়েছে। এর মধ্যে 12040 কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস শুধুমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়ে, আর 15035 উত্তরাঞ্চল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এবং 15013 রানীক্ষেত এক্সপ্রেস দিল্লি জংশন হয়ে চলাচল করে। ট্রেনগুলির নাম, ছাড়ার সময় এবং পৌঁছানোর সময় আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এরপর আসি ফ্লাইটে আপনারা কিভাবে নৈনিতাল পৌঁছবেন সে প্রসঙ্গে। প্রথমেই বলে রাখি, নৈনিতালের নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই, তাই সরাসরি ফ্লাইটে নৈনিতাল পৌঁছে যাওয়া সম্ভব নয়। নৈনিতালের সবচেয়ে কাছের বিমানবন্দর হলো পন্তনগর এয়ারপোর্ট, যা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। তাই যারা নৈনিতাল ফ্লাইটে আসার পরিকল্পনা করছেন, তাদের পন্তনগর এয়ারপোর্টেই নামতে হবে। তবে কলকাতা থেকে পন্তনগরের কোনো সরাসরি ননস্টপ ফ্লাইট নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দিল্লিতে একটি স্টপ নিয়ে তারপর পন্তনগরে পৌঁছতে হয়। ভাড়া সময় বিশেষে 8000 থেকে 14000 পর্যন্ত হতে পারে। এছাড়াও চাইলে আপনারা দিল্লি পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে ফ্লাইটে পন্তনগর পৌঁছতে পারেন। আবার কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি এসে সেখান থেকে ট্রেনে লালকুয়া জংশন বা কাঠগোদাম রেলওয়ে স্টেশনেও সহজেই পৌঁছে যেতে পারবেন। যাই হোক, পন্তনগর বা কাঠগোদামে পৌঁছে গেলেন, এবার সেখান থেকে আপনাদের গাড়ি নিয়ে রওনা দিতে হবে নৈনিতালের উদ্দেশ্যে। আগেই বলেছিলাম, পন্তনগর এয়ারপোর্ট থেকে নৈনিতালের দূরত্ব 70 কিলোমিটার। এই পথ গাড়িতে অতিক্রম করতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আর আমরা যেহেতু ট্রেনে করে কাঠগোদাম এসেছিলাম, তাই আমাদের যাত্রা শুরু হয়েছিল সেখান থেকেই। কাঠগোদাম থেকে নৈনিতালের দূরত্ব মাত্র 37 কিলোমিটার, আর এই পথ গাড়িতে পাড়ি দিতে আমাদের সেদিন সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। তবে একটা বিষয় আগে থেকেই জানিয়ে রাখি, এই পাহাড়ি রাস্তায় অনেকেরই মোশন সিকনেস বা বমির সমস্যা হতে পারে। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তাই আমি পরামর্শ দেব, নৈনিতাল যাওয়ার পথে কিংবা ট্যুরের প্রথম দুদিন প্রয়োজনীয় মোশন সিকনেসের ওষুধ অথবা টক জাতীয় ক্যান্ডি সঙ্গে রাখবেন। এতে সমস্যা অনেকটাই কম হবে। যাই হোক, প্রায় 1.5 ঘন্টার সুন্দর পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেলে।
ট্রেন যদি নির্ধারিত সময় পৌঁছে যায় তাহলে দুপুর 12টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন নৈনিতাল। আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলের সামনে। দেখিয়ে দিই একবার, এই হচ্ছে হোটেল। আর এখানেও একটা ছোট লেক রয়েছে, কিন্তু খুব সুন্দর, একদম লেকের পাশেই। আর এই রয়েছে আমাদের গাড়ি। চলুন হোটেলে যাওয়া যাক। আর বলি, এই রাস্তায় যাদের মোশন সিকনেসের একটু সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই মেডিসিন ক্যারি করবেন, কিংবা ওই একটু টক জাতীয় কোনো ক্যান্ডি ক্যারি করবেন, হজমোলাতেও কাজ চলবে। সাংঘাতিক হেয়ারপিন টার্ন কিন্তু। এই হোটেলে আমরা যে রুমে রয়েছি, রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে রুম নাম্বার 103। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। বিশাল বড় আর বেশ সুন্দর। হচ্ছে বেডের পাশে সাইড টেবিল রয়েছে হিটার, আর বেডের ঠিক সামনেই রয়েছে একটা টিভি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, আর এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে, এটা একটা লাগেজ স্পেস। চলুন একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই রয়েছে মেন ডোরটা আমি ক্লোজ করে দিই। আর এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, রয়েছে গিজার, রয়েছে বেসিন, রয়েছে কমোড। বেশ ভালো, আর বিশাল একটা মিরর দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। এবার ব্যালকনিটা দেখে নেওয়া যাক। আর বাইরে বেরোলে এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ, ভীষণ সুন্দর। এরপর হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। লাঞ্চ চাইলে হোটেলেই করতে পারেন, আবার ইচ্ছে হলে বাইরে কোনো ভালো রেস্টুরেন্টেও করে নিতে পারবেন। তবে আমাদের ক্ষেত্রে ট্রেন অনেকটা দেরিতে পৌঁছেছিল, তাই আমরা হোটেলে পৌঁছেই প্রথমে লাঞ্চ সেরে নিয়েছিলাম। এবার বলি, এই 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানে আপনারা নৈনিতালে থাকছেন 1 রাত 2 দিন, অর্থাৎ আজ এবং আগামীকাল। তবে দ্বিতীয় রাত আমরা কাটাবো রানীক্ষেতে, তাই নৈনিতালের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা আজই দেখে নেওয়া ভালো। কারণ সবকিছু যদি আগামীকালের জন্য রেখে দেওয়া হয় তাহলে একদিনের মধ্যে সব স্পট ঘোরা যেমন কঠিন হবে, তেমনই পুরো ট্যুরটা বেশ হেক্টিক হয়ে যেতে পারে। তাই লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেল 3টের মধ্যেই বেরিয়ে পড়ুন নৈনিতাল ম্যালের উদ্দেশ্যে। এখানে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ম্যালে তো সন্ধ্যাতেও যাওয়া যায়, তাহলে বিকেলেই কেন? এর কারণ হলো নৈনিতাল ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ নৈনি লেক। এখানে বোটিং করার অভিজ্ঞতা অনেকটা ডাল লেকের অনুভূতি এনে দেবে, তাই চেষ্টা করবেন আজকেই বোটিংটা সেরে নিতে। এছাড়া বলে রাখি, নৈনি লেকে বিকেলে 5টা কি 5:30 পর্যন্ত বোটিং হয়। পাশাপাশি আজকের মধ্যেই ঘুরে নিন ম্যাল রোড এবং তার ঠিক পাশেই অবস্থিত নয়না দেবীর মন্দির। তাহলে আগামী দিনের দর্শনীয় স্থানগুলো অনেক রিল্যাক্স করে ঘুরতে পারবেন। যাই হোক, বোটিং সেরে এবার পায়ে হেঁটে একটু ঘুরে দেখুন নৈনিতাল ম্যাল। বর্তমানে এসে পৌঁছে গেছি নৈনিতাল ম্যাল রোডে। এই হচ্ছে নৈনিতাল ম্যাল রোড, আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই নৈনিতাল ম্যালের কিন্তু দুটো পার্ট, একটা আপার ম্যাল, একটা লোয়ার ম্যাল। এখন বর্তমানে আমরা রয়েছি আপার ম্যালে। লোয়ার ম্যালে অবশ্যই যাব, তখন আপনাদের সামনে সেটাও দেখাবো। আর এখন আমি রয়েছি লোয়ার ম্যালে। তো এটা হচ্ছে লোয়ার ম্যাল, আর একবার দেখিয়ে দিই, এই যে ওপরে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে আপার ম্যাল। আপার ম্যাল বানানো হয়েছিল ইংরেজ সরকারের দ্বারা ব্রিটিশ নাগরিকদের জন্য। ব্রিটিশ নাগরিকরাই একমাত্র আপার ম্যালে চলাচল করতেন, আর ভারতীয় লোকেদের জন্য বানানো হয়েছিল এই লোয়ার ম্যাল। তবে পুরো ম্যাল রোড হেঁটে ঘোরার প্রয়োজন নেই, কারণ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে 1845 থেকে 1846-এর মধ্যে তৈরি হওয়া এই ম্যাল রোডটি প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। এটি নৈনি লেকের সমান্তরালে একদিকে মল্লিতাল এবং অন্যদিকে তাল্লিতালকে যুক্ত করেছে। এরপর ম্যাল রোড ঘুরে সন্ধ্যের দিকে চলে আসুন নৈনি লেকের একেবারেই পাশে অবস্থিত নৈনিতালের অন্যতম প্রধান দর্শনীয় স্থান মা নয়না দেবীর মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র, কারণ এটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ডিত হলে তার নয়ন বা চোখ এই স্থানেই পড়েছিল। সেই থেকে দেবীর নাম হয় মা নয়না দেবী, আর তার নাম অনুসারেই এই পাহাড়ি শহরের নাম হয়েছে নৈনিতাল। লোকবিশ্বাস অনুযায়ী দেবীর অশ্রু থেকেই সৃষ্টি হয়েছিল আজকের এই বিখ্যাত নৈনি লেক। তাই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই জায়গাটি স্থানীয়দের কাছেও অত্যন্ত শ্রদ্ধার। যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যার আরতির সময় একবার অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। পাহাড়ি পরিবেশ, মন্দিরের ঘণ্টাধ্বনি আর নৈনি লেকের পাশের আবহ, সব মিলিয়ে অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। এছাড়া নৈনি লেকের পাশ থেকে মা নয়না দেবীর মন্দির হয়ে ম্যাল রোড পর্যন্ত একটি সুন্দর মার্কেট বসে। ইচ্ছে হলে কিছুটা সময় নিয়ে মার্কেটটাও ঘুরে দেখতে পারেন, আর পছন্দ হলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এরপর ফিরে আসুন হোটেলে।
যদি আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যে ডিনার অন্তর্ভুক্ত থাকে তাহলে হোটেলে রাতের খাবার সেরে নিন। আর যদি খাবার প্যাকেজে অন্তর্ভুক্ত না থাকে তাহলে ম্যাল রোডের আশেপাশে অনেক ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেখান থেকেই ডিনার সেরে নিন। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, নৈনিতাল তুলনামূলকভাবে বেশ ব্যয়বহুল একটি পর্যটন কেন্দ্র। বিশেষ করে খাবার দাবারের খরচ অন্যান্য পাহাড়ি জায়গার তুলনায় কিছুটা বেশি। তাই যদি সম্ভব হয় আমাদের মতন ফুড ইনক্লুড প্যাকেজ নিলে মোট খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। যাই হোক, ডিনার সেরে আজকের মতন বিশ্রাম নিন, কারণ আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে নৈনিতালের বাকি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। পরদিন ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে বেরিয়ে পড়ুন নৈনিতালের বাকি দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার উদ্দেশ্যে। বাকি বলছি কারণ আগের দিন আপনারা নৈনি লেক, ম্যাল রোড এবং মা নয়না দেবীর মন্দির ঘুরে নিয়েছেন। আজ আপনাদের প্রথম গন্তব্য হবে টিফিন টপ। চেষ্টা করবেন সকাল 9:30টার মধ্যেই টিফিন টপের হর্স রাইডিং পয়েন্টে পৌঁছে যাওয়ার। টিফিন টপ যাওয়ার জন্য চাইলে পায়ে হেঁটেও ট্রেক করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগবে। তাই এই 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানে আমি ঘোড়ায় করেই টিফিন টপ যাওয়ার পরামর্শ দেবো আপনাদের। ঘোড়ায় করে উপরে পৌঁছতে সাধারণত 35 থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। এরপর টিফিন টপে ঘোরাঘুরি ও ছবি তোলার জন্য আরও 30 থেকে 45 মিনিট সময় পেয়ে যাবেন। টিফিন টপ থেকে সমগ্র নৈনিতাল শহর, নৈনি লেক এবং চারপাশে কুমায়ুন হিমালয়ের পাহাড়ের উপত্যকার এক অপূর্ব 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। ওপর থেকে নীল জলরাশি, নৈনি লেক আর তার চারপাশে গড়ে ওঠা শহরের বার্ডস আই ভিউ সত্যিই অসাধারণ। আর যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে এখান থেকে দূরে তুষারাবৃত হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল এবং নন্দা কোটের মতন বিখ্যাত শৃঙ্গ স্পষ্ট দেখা যায়। টিফিন টপে কিছুটা সময় কাটিয়ে এবার ঘোড়ায় চেপে আবারও নিচে ফিরে আসুন। যাওয়া, ঘোরাঘুরি এবং ফিরে আসা সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে যাবে। তাই প্রায় 2 ঘন্টা পর আবারও ফিরে আসুন সেই হর্স রাইডিং পয়েন্টে, যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন। একটি বিষয় আগে থেকেই জেনে রাখা ভালো যে টিফিন টপ সাধারণত কোনো ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না, তাই এখানে ঘোড়ায় যাওয়া আসার খরচ আলাদা করেই দিতে হবে। বর্তমানে যা জনপ্রতি ঘোড়া নিয়ে 970 টাকা। पर हॉर्स में पर बंदा बैठता है। इस तरीके से। फॉर हॉर्स के साथ 2 गाइड रहेंगे। ओके। फोटो वीडियो हम आपके फोन से शूट करेंगे। हाँ, हाँ। पॉइंट के अंदर भी घोड़े के ऊपर भी। 6 पॉइंट घूम के आपको कितना- यहाँ लाके कितना ड्रॉप पर- कितना पड़ता है? ये 920 हॉर्स का रहता है, 50 रुपए यूनियन का रहता है। ओके ओके पूरा पैकेज मिलेगा। 970। जी भाई, पूरा पैकेज मिलेगा। जो अंदर जाने का जो पर्चियाँ कटेंगी फॉरेस्ट की, यूनियन गाइड, वो सब इसी में इंक्लूड रहेगा। आपको कहीं कुछ नहीं देना है। पेमेंट घूमने के बाद जब आपका मन संतुष्ट हो जाएगा, लगे कि भैया ने मेहनत कर लिया, आप भी घूमियो। ये सामने वाला टॉप भी डाउन नजर आएगा, इससे डबल हाइट पे जाएंगे आप। अच्छा 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 टोटल कॉस्ट कितना है? 970। আর এই হর্স রাইডিং পয়েন্টের ঠিক সামনেই রয়েছে লাভার্স পয়েন্ট এবং সুইসাইড পয়েন্ট। এখান থেকেও চারপাশে পাহাড়ি উপত্যকার দারুণ দৃশ্য উপভোগ করা যায়। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই এলাকায় বানরের উপদ্রব অনেক বেশি, তাই হাতে কোনো খাবার বা খাওয়ার জিনিস না রাখাই ভালো। টিফিন টপ, লাভার্স পয়েন্ট এবং সুইসাইড পয়েন্ট ঘুরে এবার চলে আসুন আমাদের পরবর্তী গন্তব্য ইকো কেভ পার্কে। বর্তমানে আমরা এসে দাঁড়িয়েছি ইকো কেভ পার্কের সামনে, আর এই হচ্ছে ইকো কেভ পার্কের টিকিট কাউন্টার। টিকিট আমরা নিয়ে নিলাম, টিকিট পড়লো আমাদের 100 টাকা করে। এই পার্কের অন্যতম আকর্ষণ হলো টকিং ট্রি। गार्डन में आपका हार्दिक स्वागत है। यहाँ के ऊबड़ खाबड़ रास्तों से चलते हुए आप 6 अलग अलग प्राकृतिक साक्रिय गुफाओं का आनंद ले सकते हैं। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন বন্য প্রাণীর নামে তৈরি একাধিক প্রাকৃতিক কেভ, যেগুলোর ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা। তো আপনারা যারা এখানে আসবেন, একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারের ছোঁয়া কিন্তু এখানে অবশ্যই পাবেন। চলুন সামনে দেখা যাক। আপাতত এখানে আমি একাই রয়েছি, আর কিন্তু কেউ নেই। আর দেখুন চারিপাশটা বেশ অন্ধকার। এখানে আরও কিছু কেভ রয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন। ওদিকে টাইগার কেভ আপনাদের দেখালাম, একটা প্যান্থার কেভও ছিল, আর এখানেও একটা কেভ রয়েছে। ছোটদের জন্য রয়েছে বেশ কয়েকটি প্লেইং এরিয়া, আর চারপাশে সবুজ পরিবেশ পুরো জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এরপর আবারও গাড়িতে চেপে রওনা দিন আপনাদের পরবর্তী গন্তব্য স্নো ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। পথে একটি সুন্দর ভিউ স্পট পড়বে, চাইলে সেখানেও কয়েক মিনিট সময় কাটিয়ে তারপরে এগিয়ে যেতে পারেন। যাই হোক, এবার চলে আসুন স্নো ভিউ পয়েন্টে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2270 মিটার উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্টটি নৈনিতালের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে পরিষ্কার আবহাওয়ায় তুষারাবৃত হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল এবং নন্দাকোটের মতো বিখ্যাত শৃঙ্গগুলো স্পষ্ট দেখা যায়। এছাড়া উপর থেকে নৈনিতাল শহর ও চারপাশের পাহাড়ি উপত্যকার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। শহরের কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্টটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপর হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে দেখে নিতে পারেন নৈনিতাল জু। আর যদি মনে হয়
সময় একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে জু বাদ দিয়ে সোজা চলে আসুন ভীমতাল। আমরা নৈনিতাল থেকে বেরিয়ে নৈনিতাল থেকে প্রায় ওই 20 কিলোমিটার দূরে এসেছি এই রকম আরেকটা লেকের ধারে। এই লেকটার নাম ভীমতাল। আপনারা যারা আসবেন ভীমতাল কিন্তু অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। খুবই সুন্দর। নৈনিতালের যে লেকটা রয়েছে ওই রকমই দেখতে, অনেকটা বড়। এখানেও আপনারা বোটিং করতে পারবেন। চলুন লেকটা একবার ঘুরিয়ে দেখাই। নৈনিতাল থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত ভীমতাল কুমায়ুন অঞ্চলের সবচেয়ে বড় প্রাকৃতিক লেক। মহাভারতের ভীমের নাম অনুসারে এই জায়গার নাম হয় ভীমতাল। ভীমতালের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর মাঝখানে থাকা ছোট্ট একটি দ্বীপ, যেখানে একটি অ্যাকোরিয়ামও রয়েছে। চাইলে বোটিং করে সেই দ্বীপ পর্যন্ত ঘুরে আসতে পারেন। চারপাশে সবুজ পাহাড়, পাইন ও ওক গাছে ঘেরা শান্ত পরিবেশ আর স্বচ্ছ জলে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা নৈনিতালের ভিড় থেকে একেবারেই আলাদা। তাই একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে ভীমতাল আপনাদের অবশ্যই ভালো লাগবে। এছাড়াও ভীমতালের পাশে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, সময় থাকলে সেটিও ঘুরে দেখতে পারেন। ভীমতালে কিছুটা সময় কাটিয়ে এবার এগিয়ে চলুন আজকের রাতের গন্তব্য রানীক্ষেতের উদ্দেশ্যে। তবে পথে যেই জায়গাটি আজ অবশ্যই দেখে নেবেন সেটি হলো ক্যাচিধাম। নৈনিতাল আলমোড়া রোডে অবস্থিত এই আশ্রমটি 1964 সালে প্রখ্যাত সাধক বাবা নিমকরলি মহারাজ প্রতিষ্ঠা করেন। পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই শান্ত পরিবেশের আশ্রমটি আজ শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ক্যাচি নামটির পেছনেও রয়েছে একটি কারণ। আশ্রমের পাশের দুটি পাহাড় এমনভাবে একে অপরকে অতিক্রম করেছে যা দেখতে অনেকটা ক্যাচির মতো। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে ক্যাচিধাম। এই আশ্রমকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তুলেছে একটি তথ্য। বলা হয় স্টিভ জবস এবং মার্ক জাকারবার্গ দুজনেই জীবনের গুরুত্বপূর্ণ সময়ে এখানে এসে সময় কাটিয়েছিলেন এবং অনুপ্রেরণা পেয়েছিলেন। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আশ্রমটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, মন্দির চত্বরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই নিয়ম অবশ্যই মেনে চলবেন। ক্যাচিধাম ঘুরে এবার রওনা দিন রানীক্ষেতের উদ্দেশ্যে। রানীক্ষেতে পৌঁছে হোটেলে চেক ইন করে ডিনার সেরে বিশ্রাম নিন। আগামীকাল সকাল থেকে আমরা ঘুরে দেখব রানীক্ষেতের বিভিন্ন দর্শনীয় স্থান। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন, কারণ আজ রানীক্ষেত ঘুরে আমরা সোজা চলে যাব কৌশানীর উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 60 কিলোমিটার। তবে পথে যেহেতু আপনারা সাইট সিন করে কৌশানী যাবেন, তাই আপনাদের সময় অনেকটাই লেগে যাবে। যাই হোক, আজ আমাদের প্রথম গন্তব্য হবে মনকামেশ্বর মন্দির। রানীক্ষেতের এই শান্ত ও সুন্দর মন্দিরটি 1978 সালে ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্ট নির্মাণ করে। এখানে ভগবান শিবের পাশাপাশি মা কালী, রাধাকৃষ্ণ, গঙ্গাদেবী, সরস্বতী, হনুমানজি এবং নরসিংহজিরও মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে এই মন্দিরে কিছুটা সময় কাটালে মনটা সত্যি শান্ত হয়ে যায়। মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। যদি আপনারা শ্রাবণ মাস বা মহাশিবরাত্রির সময় এখানে আসেন, তাহলে ভক্তদের ব্যাপক সমাগম দেখতে পাবেন। মনকামেশ্বর মন্দির ঘুরে এবার চলে আসুন রানীক্ষেতের আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান রানীঝিলে। আমরা এসে পৌঁছেছি রানীক্ষেতের রানী ঝিলের সামনে। দেখিয়ে দিই একবার। এই হচ্ছে রানী ঝিল। ছোট্ট একটা পার্ক টাইপের আছে আর ছোট্ট একটা ঝিল রয়েছে। চলুন। রানীঝিল একটি সুন্দর কৃত্রিম লেক, যা ভারতীয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বোর্ড মূলত বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করেছিল। বর্তমানে এটি রানীক্ষেতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে চাইলে প্যাডেল বোটিংয়েরও মজা নিতে পারবেন। আর লেকের চারপাশ জুড়ে রয়েছে হাঁটার জায়গা। সব মিলিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য রানীঝিল একটি দারুণ জায়গা। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার এগিয়ে চলুন আজকের পরবর্তী গন্তব্য কুমায়ুন রেজিমেন্টাল সেন্টার বা কেআরসি মিউজিয়ামের উদ্দেশ্যে। ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের গৌরবময় ইতিহাস, বীরত্ব এবং আত্মত্যাগের অসংখ্য স্মৃতি সংরক্ষিত রয়েছে এই সংগ্রহশালায়। এখানে কার্গিল যুদ্ধের বিভিন্ন ছবি, নথি, 1962 সালের ভারত চীন যুদ্ধের বাজেয়াপ্ত করা অস্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ওয়্যারলেস ফিল্ড টেলিফোন, বিভিন্ন পদক, সামরিক পোশাক ও আরও অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পাবেন এখানে। মিউজিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে সাধারণভাবে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে এবং রানীক্ষেতের পর্যটনকে আরও পরিচিত করে তুলতে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই ভিডিওগ্রাফি করেছি। এরপর চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন রানীক্ষেতের গল্ফ কোর্স, বিনসার মহাদেব মন্দির এবং সান টেম্পল। তবে আমাদের এই 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানটি আমরা যেহেতু ট্যুর পিকার্সকে দিয়ে কিছুটা কাস্টমাইজ করিয়ে নিয়েছিলাম, তাই সময়ের কথা মাথায় রেখে আমরা এই জায়গাগুলো স্কিপ করে সোজা কৌশানীর উদ্দেশ্যে রওনা দিই। আপনাদের হাতে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে এই 3টি স্থানও ট্যুর প্ল্যানে রাখতে পারেন। যাই হোক, এবার আপনারা পৌঁছে গেলেন কৌশানী। চলুন প্রতিটি জায়গার মতো কৌশানীতে ট্যুর পিকার্স কেমন হোটেল এবং রুমের ব্যবস্থা করেছিল সেটাও একবার দেখে নেওয়া যাক। চলুন ভেতরে যাওয়া যাক।
মেন ডোর দিয়ে ভেতরে ঢুকাই, এখানে দেখুন একটা লাগেজ স্পেস রয়েছে, এখানে আমরা আমাদের ট্রলি রেখে দিয়েছি। আর এই হচ্ছে রুম, দেখুন কত সুন্দর একটা বেড রয়েছে, সাইড টেবিল রয়েছে, ওখানটায় ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন একটা টি টেবিল, কিংবা আপনারা চাইলে আপনাদের ডিনার বা লাঞ্চ এখানেও কিন্তু করতে পারবেন, খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু ফাংশনাল চলছিল, আমরা জাস্ট এসে বন্ধ করে দিলাম, যেহেতু ভিডিও রেকর্ড করতে হবে তাই এটা বন্ধ করলাম। এখানে একটা মিরর রয়েছে, আর লাইটগুলো শুধু দেখুন, এই দেখুন লাইট, আর ওখানটায় ফ্যান রয়েছে, কেন রয়েছে ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে একটা স্লিং ফ্যান রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু রুমটা, এই যে। আর এদিকে ব্যালকনি রয়েছে, চলুন ব্যালকনি থেকে কি দেখা যায় সেটাও দেখাই। এখন যেহেতু রাত্রেবেলা খুব একটা বেশি কিছু দেখার নেই, তবে দেখুন দূরে যেই লাইটগুলো জ্বলছে, মানে যেই ঘরবাড়ি যা রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে সিনিক বিউটিটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আপনারা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে চলুন একবার ওপরে যাই, ওপরে কি আছে দেখিয়ে দিই। এই দেখুন এখানেও একটা বেড রয়েছে, আর ওই ফ্যানটা যদি কখনো দরকার পড়ে তার জন্য। তবে কৌশানীতে বর্তমানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কৌশানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। আমাদের প্রথম গন্তব্য ছিল অনাসক্তি আশ্রম। 1929 সালে মহাত্মা গান্ধী কৌশানীতে থাকাকালীন এখানে তার বিখ্যাত অনাসক্তি যোগ গ্রন্থটি রচনা করেছিলেন। কৌশানীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহাত্মা গান্ধী এই জায়গাটিকে ভারতের সুইজারল্যান্ড বলে অভিহিত করেছিলেন। আর আশ্রম থেকে দেখা যায় দূরের তুষারাবৃত হিমালয়ের অপূর্ব দৃশ্য। পরিষ্কার আবহাওয়া থাকলে এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য সত্যি মনমুগ্ধকর। তাই কৌশানী এলে অনাসক্তি আশ্রম আপনার লিস্টে অবশ্যই রাখবেন। অনাসক্তি আশ্রমে কিছুটা সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম কৌশানীর বিখ্যাত চায়ের বাগান দেখার উদ্দেশ্যে। দেখুন কতটা সুন্দর এই চা বাগান। তবে হ্যাঁ, আমাদের ওই নর্থ বেঙ্গল কিংবা ডুয়ার্সে যে চা বাগান দেখে আমরা অভ্যস্ত, সুদূর বিস্তৃত চা বাগান, সেরকম কিন্তু এখানে নয়। এই চা বাগানও বড়, কিন্তু এখানে ধাপে ধাপে চা গাছ রয়েছে। মানে এখানে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, রাস্তার ওই সাইডে কিছুটা পার্ট রয়েছে, হয়তো পাহাড়ের ওই দিকেও কিছুটা পার্ট রয়েছে। এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু এখানে চায়ের চাষ হয়। এই চা বাগানে আসতে গেলে আপনাদের কিন্তু 25 টাকা টিকিট কেটে আসতে হবে। তাই আমরা এই কারণেই আসলাম যে এই যে কৌশানীতে এসেছি, আর এই উত্তরাখণ্ডের কৌশানীতেও যে চায়ের চাষ হচ্ছে, আর এই চা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেটাই দেখানোর জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উচ্চতায় অবস্থিত এই চা বাগানটি কৌশানীর অন্যতম সুন্দর ও শান্ত জায়গা। চারপাশে সবুজে ঘেরা পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, আর তার সঙ্গে কৌশানীর মনোরম আবহাওয়া, সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। কৌশানীর চা মূলত তার উচ্চমানের অর্গানিক অর্থোডক্স চায়ের জন্য পরিচিত। এখানকার উৎপাদিত চা শুধু দেশেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়ার মতন দেশেও রপ্তানি করা হয়। তাই কৌশানীতে এলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই চা বাগানটাও একবার ঘুরে দেখতে পারেন। কৌশানীর চা বাগান ঘুরে এবার আমাদের গন্তব্য বৈজনাথ মন্দির। এসে পৌঁছলাম আমরা বৈজনাথ মন্দির চত্বরে। এই দেখুন, এই হচ্ছে বৈজনাথ মন্দির চত্বর। অনেক কটা মন্দির এখানে রয়েছে। আর এই যে বৈজনাথ মন্দির, এখানে কিন্তু ভগবান শিব পূজিত হয় বৈজনাথ রূপে বা বৈদ্যনাথ রূপে। কৌশানী থেকে প্রায় 17 কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে অবস্থিত এই প্রাচীন মন্দির চত্বরটি উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। প্রাচীনকালে এই জায়গার নাম ছিল কার্তিকেয়পুর, আর এটি ছিল কত্তুরী রাজাদের রাজধানী। বৈজনাথ মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনীও। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানেই, অর্থাৎ এই গোমতী ও গরুর গঙ্গা নদীর সঙ্গমস্থলেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে ভগবান শিবের সঙ্গে একই মন্দিরে দেবী পার্বতীরও পুজো করা হয়। কৌশানীর এই সুন্দর জায়গাগুলো ঘুরে এবার সাধারণত আপনাদের রওনা দিতে হবে আলমোড়ার উদ্দেশ্যে। তবে প্রথমেই যেমন বলেছিলাম, আমাদের এই 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানটি আমরা ট্যুর পিকার্সকে দিয়ে নিজেদের মতন করেই কিছুটা কাস্টমাইজ করিয়ে নিয়েছিলাম। তাই সময় বাঁচানোর জন্য আমরা আলমোড়া স্কিপ করে সোজা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য মুন্সিয়ারির পথে। তবে কৌশানী থেকে মুন্সিয়ারির পথটা বেশ দীর্ঘ, তাই যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল। এই হচ্ছে আমাদের রুম। প্রথমে রুমের ভেতরে যাওয়া যাক। বেশ ভালো, দেখুন একটা বেড রয়েছে, আর এই উডেন কাজ, পুরো দেখুন সিলিংটা উডেন কাজ রয়েছে, আর এই যে সব লাইট লাগানো রয়েছে। সামনে একটা পাহাড়ের ছবি দেওয়া রয়েছে।
এটা কি, এটা কাল সকালে দেখাবো আপনাদের। আর এখানে দেখুন একটা টি টেবিল রয়েছে, গরম জল দিয়ে গেল এইমাত্র, আর সাথে দুটো গ্লাস রয়েছে। এখানে আমরা আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি, আর এখানে ছোট্ট একটা ড্রেসিং এরিয়া প্লাস ওয়ার্ড্রপ টাইপের একটা জায়গা রয়েছে, এখানেও ব্যাগ রেখে দিয়েছি। এই যে চেয়ার, টিভি চলছিল, আমরা প্ল্যাগ খুলে দিয়েছি যেহেতু আমাদের ভিডিওটা রেকর্ড করতে হবে। আর এখানে একটা হিটার আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। আর ব্ল্যাঙ্কেট একটা রয়েছে, প্লাস এই আমাদের এই হোটেলেরই একজন আরেকটা ব্ল্যাঙ্কেট দিয়ে গেলেন, বললেন যে এখানে ঠান্ডা কিন্তু সাংঘাতিক পড়বে রাতে। তো যাই হোক, ফ্ল্যাগ পয়েন্ট বেডের দু সাইডেই আছে দেখতে পাচ্ছি আমরা, আর লাইটও পর্যাপ্তই রয়েছে। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, এই ব্যালকনি থেকে সামনে কিন্তু হিমালয়ান রেঞ্জ দেখতে পাওয়া যায়, যেটা আমরা কালকে অবশ্যই আপনাদের সামনে সকালবেলায় তুলে ধরবো। আর সেদিনের মতন হোটেলে চেক ইন সেরে ডিনার করে বিশ্রাম নিলাম। মুন্সিয়ারিতে রাত কাটিয়ে পরের দিন সকালে শুরু করুন এই পাহাড়ি শহরটাকে ঘুরে দেখা। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2300 মিটার উচ্চতায় অবস্থিত মুন্সিয়ারি। চারপাশে পাহাড়, শান্ত পরিবেশ আর তুষারাবৃত হিমালয়ের অপূর্ব দৃশ্যের জন্য এই জায়গাকে অনেকেই উত্তরাখণ্ডের ছোট্ট কাশ্মীর বলে থাকেন। আর মুন্সিয়ারির কথা উঠলেই প্রথমে যার কথা বলতে হয় সেটি হলো পঞ্চচুল্লি শৃঙ্গ। হিমালয়ের 5টি তুষারাবৃত শৃঙ্গ পাশাপাশি দাঁড়িয়ে মুন্সিয়ারিকে একেবারে অন্যরকম করে তুলেছে। পরিষ্কার আবহাওয়ায় সকালবেলার সূর্যের আলো যখন পঞ্চচুল্লির বরফের উপর পড়ে তখন পুরো পাহাড়ের সোনালি রং ঝলমল করে ওঠে। তাই মুন্সিয়ারিতে এসে সূর্যোদয়ের এই দৃশ্য একেবারেই মিস করবেন না। এমনকি অনেক হোটেল বা ভিউ পয়েন্ট থেকেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে শুধু পঞ্চচুল্লি দেখেই মুন্সিয়ারি ঘোরা শেষ নয়, অ্যাডভেঞ্চার পছন্দ করলে যেতে পারেন খালিয়া টপে। প্রায় 3500 মিটার উচ্চতায় অবস্থিত এই বিশাল আলপাইন তৃণভূমিতে পৌঁছতে মুন্সিয়ারি থেকে ট্রেক করতে হয়। ট্রেকিং শেষে এখান থেকে পঞ্চচুল্লি, নন্দাদেবী এবং রাজরম্বা সহ চারপাশের পাহাড়ের অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তবে হাতে সময় রাখতে হবে, কারণ খালিয়া টপের জন্য আপনাদের অতিরিক্ত একটা দিন সময় লাগবে। আচ্ছা, আমরা তো রয়েছি এখন বেস ক্যাম্পে, আর আপনাদের দেখিয়ে দিই আমরা কোথা থেকে ট্রেকিং স্টার্ট করেছিলাম। দেখুন দূরে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডের পাশেই হচ্ছে আমাদের হোটেল। আমরা এই রাস্তা ধরে এই অবধি এসেছিলাম, এই আমি জাস্ট একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, এখানে এই অবধি এসেছি। তারপর ওখান থেকে কিন্তু আমাদের ট্রেক স্টার্ট হয়েছে, আর আমরা ওখান থেকে একদম এসে পৌঁছেছি বেস ক্যাম্পে। এছাড়া আপনারা ঘুরে দেখতে পারেন বীরথি জলপ্রপাত, থামরিকুণ্ড, মহেশ্বরীকুণ্ড, নন্দাদেবী মন্দির, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়াম ইত্যাদি আরও বেশ কিছু সুন্দর জায়গা। তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এই ধরনের কম সময়ের ট্যুর প্ল্যানে মুন্সিয়ারি না রাখাই ভালো, কারণ জায়গাটা এতটাই দূরে যে পুরো ট্যুরটা বেশ হেক্টিক হয়ে যাবে, ফলে কোনো জায়গাতেই শান্তি করে সময় কাটিয়ে ঘোরার সুযোগ পাবেন না। আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। সময়ের অভাবে আমরা রানীক্ষেতের সবকটি জায়গা ঘুরে দেখতে পারিনি, আলমোড়ার দর্শনীয় স্থানগুলো স্কিপ করতে হয়েছিল। এমনকি মুন্সিয়ারিতে গিয়েও খালিয়া টপ ছাড়া বাকি সাইট সিনগুলো করার মতন পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না। তাই হাতে যদি অন্তত আরও 2-1 দিন সময় থাকে তবেই মুন্সিয়ারিকে এই ট্যুর প্ল্যানে রাখার পরামর্শ দেব। নাহলে নৈনিতাল, রানীক্ষেত, কৌশানি আর আলমোড়া এই 4টি জায়গা নিয়ে আরামে ট্যুরটা উপভোগ করা অনেক ভালো হবে। আপনাদের সুবিধার জন্য আমি 5 রাত 6 দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান স্ক্রিনে সাজিয়ে দিলাম। এই প্ল্যান অনুযায়ী নৈনিতাল, রানীক্ষেত, কৌশানি এবং আলমোড়া এই 4টি জায়গায় সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। এবার আসুন এই 5 রাত 6 দিনের ট্যুরে আপনাদের মোট কত খরচ হতে পারে সেই হিসেবটাও জেনে নেওয়া যাক। আপনারা জানেন আমরা ট্যুর পিকার্সের সঙ্গে এই পুরো ট্যুরটা করেছিলাম, আর আপনাদের যেন প্যাকেজ বাছাই করতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ট্যুর পিকার্সের ওনার বিশ্বজ্যোতি দার সাথে কথা বলে আপনাদের জন্য এই ট্যুর প্ল্যান এবং প্যাকেজটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনারা যেমন আরাম করে পুরো ট্যুরটা করতে পারবেন, তেমনি থাকার জন্য ভালো হোটেল এবং ব্রেকফাস্ট ও ডিনারের ব্যবস্থা প্যাকেজের মধ্যেই থাকছে। এবার দেখে নেওয়া যাক কতজন মিলে গেলে কত খরচ পড়বে। তো এই ছিল আমাদের 5 রাত 6 দিনের নৈনিতাল, রানীক্ষেত, কৌশানি এবং আলমোড়া ভ্রমণের সম্পূর্ণ গাইড। এছাড়া ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে প্রতিটা পর্ব আলাদা আলাদাভাবেই দেখে নিতে পারবেন। তবে একটা কথা আবারও বলবো, হাতে যদি মাত্র 5 রাত 6 দিন সময় থাকে তাহলে আমার মতে মুন্সিয়ারি এই প্ল্যানে না রাখাই ভালো, কারণ জায়গাগুলোর মধ্যে দূরত্ব অনেকটা, ফলে পুরো ট্যুরটা বেশ হেক্টিক হয়ে যেতে পারে। বরং নৈনিতাল, রানীক্ষেত, কৌশানি আর আলমোড়া এই 4টি জায়গা একটু সময় নিয়ে ঘুরে দেখলে ট্রিপটা অনেক বেশি উপভোগ করতে পারবেন।
আর আপনারা যদি এই রুটে নিজেদের মতন করে ট্যুর প্ল্যান করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সেভ করে রাখতে পারেন, কারণ যাতায়াত থেকে শুরু করে থাকা, খাওয়া, গাড়ি, দর্শনীয় স্থান এবং প্যাকেজের খরচ সবকিছুর একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আপনার পরিচিত কেউ যদি নৈনিতাল বা কুমায়ুন যাওয়ার পরিকল্পনা করে থাকে তাহলে ভিডিওটি তার সাথেও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো পাহাড়ি পথ, নতুন কোনো অচেনা গন্তব্য আর নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।